প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের উচ্চতর গণিতে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করা হবে, সরল রেখার, তোমাদের তৃতীয় অধ্যায়ের সরল রেখার ঢাল এবং ঢাল সংক্রান্ত সমস্যাগুলির সমাধান আর অক্ষদ্বয়কে ছেদ করে গমনকারী সরল রেখার সমীকরণের ক্ষেত্রে কী কী সমস্যা আছে এবং তার সমাধানগুলো আজকে তোমাদের আলোচনা করা হবে। দেখা যাক, সরল রেখার ঢাল। ইতিপূর্বে তোমরা কম বেশি কিছু শিখেছো এবং জানো, তারপরেও আমি প্রথম সংজ্ঞাটায় আসি। সরল রেখার ঢাল বলতে কি বুঝি? এটার বিভিন্নভাবে তোমরা হয়তো শিখেছো, আজকে স্পষ্টভাবে জিনিসটা আরো একটু ক্লিয়ার করে নাও। কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানকে ওই সরল রেখার ঢাল বলে। আসো আমরা একটু চিত্রের সঙ্গে একটু দেখি। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ এবং মূলবিন্দু ও। আমার সংজ্ঞাটা হচ্ছে, কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে পরিমাণ কোণ উৎপন্ন করে ওই পরিমাণ কোণের ট্যানজেন্ট মানকে উক্ত সরল রেখার ঢাল বলে। একটা সরল রেখা এক্স অক্ষ, এক্স এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স এর ধনাত্মক দিক, ঋণাত্মক দিক। এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে নিশ্চয় এই কোণটা উৎপন্ন করেছে। এই কোণটার পরিমাণ যদি থিটা হয়, তাহলে এই সরল রেখার ঢাল হবে ট্যান থিটা। ট্যান থিটা। এই ট্যান থিটাকে গণিতের ক্ষেত্রে এম দ্বারা ডিনোট করা হয়। তাহলে আরেকটু লক্ষ্য করো, এই সরল রেখাটা এই পাশে যে কোণ উৎপন্ন করেছে এটা হচ্ছে কোন দিকে? এক্স অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে উৎপন্ন কোণ। তাহলে এইটার থিটা মান কিন্তু তার ঢাল নয়, এক্স অক্ষের ধনাত্মক দিকে করতে হবে। এই একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে উৎপন্ন কোণের পরিমাণ এইটুকু। তাহলে এটাই হচ্ছে এই সরল রেখার ঢাল। এখন আমরা মনে করে এমন দেওয়া আছে, আচ্ছা একটা সরল রেখা নিয়ে আমরা একটু কাজ করি। এখানে একটা সরলরেখা মনে করো, 3x প্লাস 4y সাপোজ প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা সরল রেখার সমীকরণ। এই সরল রেখার ঢাল নির্ণয় করতে হবে। এখানে আগের ক্লাসে আমি একটু আলোচনা করেছিলাম, তোমাদের স্মরণ আছে কিনা? কোনো একটি সরল রেখার ঢাল নির্ণয় করার জন্যে সরল রেখার সমীকরণ থেকে ঢাল m ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। দেখো তোমাদের স্মরণ আছে কিনা?
তাহলে এইখান থেকে দেখো তো আমরা কি করতে পারি, এর ঢাল কত আসবে, মাইনাস এক্স এর সহগ। -3/y এর সহগ 4, তাহলে tan θ সমান -3/4। এই আছে সরল রেখার ঢাল। কোন সরল রেখা সমীকরণ দেওয়া থাকলে সেই সরল রেখার ঢাল আমরা এইভাবে বের করতে পারবো। এই ঢালগুলো নিয়ে আমরা যেখানে পৌঁছাতে পারি, দেখো যে কাজগুলো করতে পারবো। দুইটি সরল রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, এই দুটো সরল রেখা যদি সমান্তরাল হয় তাহলে এইখানকার এই উৎপন্ন কোণ আর এইখানকার উৎপন্ন কোণ দুটো সমান হতে হবে। তাহলে এইখানে উৎপন্ন কোণটার ট্যানজেন্ট মান হচ্ছে এই সরল রেখার ঢাল, আর এইখানে উৎপন্ন কোণটার ট্যানজেন্ট মান হচ্ছে এই সরল রেখার ঢাল। এই দুটো ঢাল সমান হতে গেলে প্রথম সরল রেখার ঢাল যদি আমি m1 বলি, দ্বিতীয় সরল রেখার ঢাল যদি m2 বলি, তাহলে m1 এবং m2 সমান হতে হবে। তাহলে দুইটি সরল রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুইটি সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত m1 = m2 হতে হবে। নিশ্চয় বুঝতে কোনো সমস্যা নেই। এবং আরেকটা জিনিস, দুইটি সরল রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত, এটা তোমরা লিখে নাও। দুইটি সরল রেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে m1 × m2 = -1, ঢালদের গুণফল হবে -1। এই দুটো শর্ত দিয়ে আমরা লম্ব সংক্রান্ত গাণিতিক সমস্যাবলীর সমাধান করব। এটা কিন্তু একটা সূত্র, ঢালদের পরস্পর সমান হবে আর ঢালদের গুণফল হবে -1। তোমাদের বইয়ের দিকে দেখা যাক এই জাতীয় সমস্যাবলী কিছু আছে কিনা, তা নিয়ে আমরা একটু আলোচনা করি। বিভিন্ন রাইটারের বিভিন্ন জায়গায় দাগ নাম্বার অঙ্কগুলো আছে। সাপোজ এখানে তেমন নাই, 2x +
3y মাইনাস 1 ইকুয়াল টু 0। 1 নম্বর সরল রেখা সমীকরণ। আর একটা মনে করো x প্লাস ay প্লাস 5 ইকুয়াল টু 0। 2 নম্বর সরল রেখা সমীকরণ। এই দুটো সরল রেখা পরস্পর সমান্তরাল হলে এ এর মান কত? কথাটা বুঝতে পারছো কিনা? 1 নম্বর সরল রেখা, 2 নম্বর সরল রেখা, এই দুটো সরল রেখা পরস্পর সমান্তরাল হলে এ এর মান কত নির্ণয় করো। তাহলে 1 নং রেখার ঢাল ধরি m1, তাহলে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। 2 নং রেখার ঢাল m2 মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। কোনো প্রশ্ন আছে? যেহেতু রেখাদ্বয় সমান্তরাল, অতএব m1 ইকুয়াল টু m2 মাইনাস 2/3 ইকুয়াল টু মাইনাস 1/a বা 2a ইকুয়াল টু 3, অতএব a ইকুয়াল টু 3/2। কোথাও আশা করি বুঝতে সমস্যা নাই। তাহলে এই জাতীয় যত রকম সমস্যা থাকবে সমস্যাগুলির সমাধান অবশ্যই তোমরা করতে পারবে। বাসায় যে তোমাদের বইয়ে এই জাতীয় যেগুলো অঙ্ক পাবে সেগুলো নিজেরা চেষ্টা করবে। এখন যদি বলা হতো 1 নম্বর এবং 2 নম্বর রেখাদ্বয় পরস্পর লম্ব হলে এর মান নির্ণয় করো। 1 এবং 2 রেখাদ্বয়, এই রেখাদ্বয় যদি পরস্পর লম্ব বলা হয়, দেওয়া থাকে পরস্পর লম্ব হলে এ এর মান নির্ণয় করো। তাহলে 1 নম্বর রেখার ঢাল পাইছি, 2 নম্বর রেখার ঢাল পেয়েছি। দেখো, যেহেতু রেখাদ্বয় পরস্পর লম্ব, অতএব আমরা পাবো m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 বা m1 কত? -2/3 ইন্টু m2 হচ্ছে -1/a ইকুয়াল টু -1 বা 2/3a ইকুয়াল টু -1 বা 3a ইকুয়াল টু -2, অতএব a ইকুয়াল টু -2/3। আশা করি এখানে বুঝতে কোনো সমস্যা নাই। তাহলে যদি আমাদের দুটো সরল রেখা পরস্পর সমান্তরাল শর্ত m1 ইকুয়াল টু m2 এবং দুইটি সরলরেখা পরস্পর লম্বার শর্ত m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, এই দুটো সূত্র আমাদের ভিতরে স্পষ্ট থাকে, তাহলে ঢাল সংক্রান্ত এই জাতীয় সমস্যাগুলির সমাধান আমরা করতে পারব।
ঢাল সংক্রান্ত যতগুলো সমস্যা তোমাদের বইতে আছে সেগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে সেটা পরবর্তীতে আমার পরবর্তী ক্লাসে দেখে আরও ক্লিয়ার করে নেবে। আশা করি সমস্যা হবে না। এবার আসো, কোনো সরল রেখা অক্ষদ্বয়কে ছেদ করে যখন গমন করে সেই জাতীয় সমস্যাগুলির সমাধান আমরা কিভাবে করব লক্ষ্য করো। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ ও অক্ষদ্বয়কে ছেদ করে গমন করবে। সাপোজ এই সরল রেখা অক্ষদ্বয়কে ছেদ করেছে। আগেই জানো এটা হচ্ছে এক্স এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই অক্ষ। অক্ষদ্বয়কে ছেদ করে গমন করেছে একটি সরল রেখা। সেই জাতীয় সরল রেখার সমীকরণ কী হবে তোমরা বইয়ের যে কোনো রাইটারের বইয়ের পূর্ব আলোচনার ওখানে খুঁজে পাবে। সরল রেখার সমীকরণটার প্রতিপাদন ওইটা একটু দেখে আরও ক্লিয়ার করে নেবে। সরল রেখার সমীকরণ হবে, দেখো, অক্ষদ্বয়কে ছেদ করে গমনকারী সরল রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এসছে সূত্র হিসাবে প্রয়োগ করে আমরা এই জাতীয় সমস্যাগুলি সমাধান করব। দ্যাট ইজ মূল বিন্দু ও থেকে এক্স অক্ষকে ছেদ করেছে রেখাটি যে দূরত্বে, এইটুকুকে আমি যদি এ দ্বারা ডিনোট করি এবং মূল বিন্দু থেকে ওয়াইকে যতটুকু দূরত্বে ছেদ করেছে এই দূরত্বকে যদি বি দ্বারা ডিনোট করি তাহলে এই সরল রেখার সমীকরণ হবে এক্স বাই এক্স মূল বিন্দু থেকে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য এ এবং প্লাস ওয়াই বাই মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের যতটুকু দূরত্বে খণ্ডন করেছে বি, ওয়াই বাই বি ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমি যদি একটা সরল রেখার ক্ষেত্রে সমীকরণ দিয়ে যদি বিচার করি 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0 একটা সরল রেখার সমীকরণ। তাহলে এখানে দেখো তো এই সরল রেখার সমীকরণ দিয়ে তোমাদের যদি প্রশ্ন করা হয় সরল রেখাটি এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে ছেদ করেছে অথবা এই বিন্দুটার স্থানাঙ্ক বের করো। এটা এ বিন্দু, এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, এই বি বিন্দুর স্থানাঙ্ক বের করো। আমার কথা কি ক্লিয়ার? একটি সরল রেখা অক্ষদ্বয়কে ছেদ করে গমন করেছে। এই সরল রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করো এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে বি বিন্দুর স্থানাঙ্ক বের করো। এই যদি সমস্যা দেওয়া হয় তাহলে আমরা এটাকে কি করব ছেদক আকারে নিয়ে যাব। এইটাকে আমরা এরকম লিখতে পারি না, 2x প্লাস 3y ইকুয়াল টু 5 বা 2x বাই 5 প্লাস
3y/5 ইকুয়াল টু 1, উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে, বা x/5/2 প্লাস y/5/3 ইকুয়াল টু 1। এইটাকে যদি আমরা অক্ষদের ছেদক আকারের সঙ্গে তুলনা করি তাহলে এ সমান কত পাবো? 5/2 এবং বি সমান হচ্ছে 5/3। তাহলে সরল রেখাটি এক চক্রকে যে এ বিন্দুতে ছেদ করেছে এই এ বিন্দুর স্থানাঙ্ক হবে 5/2, এক চক্রের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য। এবং উভয় অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? উভয় অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ 0। এই যে আমি আলোচনা করলাম যে এরকম একটা সরলরেখার সমীকরণ, এই সরলরেখার সমীকরণ এক চক্রের অক্ষ থেকে ছেদ করে গমন করলে এক চক্রের যে বিন্দু ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করো, সেটা আমরা বের করতে পারবো। আবার উভয় অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে সেই বি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। এই ছেদক আকারে নিয়ে যাবো x/x অক্ষের ক্ষণিত অংশের দৈর্ঘ্য প্লাস y/y অক্ষের ক্ষণিত অংশের দৈর্ঘ্য ইকুয়াল টু 1। সেখান থেকে এর মানটা পেয়ে গেলাম এবং বির মানটা পেয়ে গেলাম। তাহলে সরল রেখাটা x অক্ষে এ বিন্দুতে ছেদ করলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে 5/2, 0 এবং y অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক আছে 0,5/3। এখন যদি এইখান থেকে এই অঙ্কটা আর একটু সমস্যা তৈরি করে দেওয়া হয়, প্রদত্ত সরল রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো। লক্ষ্য করো, এই সরলরেখা দ্বারা অক্ষদের মধ্যবর্তী, সরলরেখাটা কিন্তু এভাবে চলে গেছে, সেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী খণ্ডিত অংশ আছে এখান থেকে এইটুকু, দ্যাট ইজ এ বি দূরত্বটুকু যাচ্ছে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, দ্যাট মিনস এই জায়গায় এই বিন্দুটার স্থানাঙ্ক দিয়ে বের করতে বলে। তাহলে এই বিন্দুটা যদি সাপোজ সি ধরে নিই, এই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। কিভাবে করব? আমরা সরলরেখার প্রথম 3-এর এই অধ্যায়তে প্রথম চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম যে দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা যায়। মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজদ্বয়ের গড় মধ্যবিন্দুর ভুজ, আর কোটিদ্বয়ের গড় মধ্যবিন্দুর কোটি, অর্থাৎ ভুজ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর ভুজ পাওয়া যায়, আর কোটি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর কোটি পাওয়া যায়। তাহলে মধ্যবিন্দু, দেখো এরকম লেখা যায়, মধ্যবিন্দু সি এর ভুজ, সি এর ভুজ কত হবে? এ বিন্দুর ভুজ আছে 5/2 প্লাস বি বিন্দুর ভুজ 0, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 5/2 এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5/4। মধ্যবিন্দু সি এর কোটি, কোটি কত হবে? 5/4
প্রথমে জিরোটা লিখে নিতে পারো, 0 প্লাস 5/3/2, দ্যাট ইজ 5/6। তাহলে সি বিন্দুর স্থিরাঙ্ক কত হবে? 5/4, 5/6। এখন যদি বলি এ এবং বি বিন্দু দ্বয়ের, দ্যাট মিনস সরল রেখা দ্বারা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের, এই খণ্ডিত অংশকে কোনো একটা বিন্দু 2:3 অনুপাতে বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করো। দ্যাট মিনস সি বিন্দু নয়, এইখানে একটা বিন্দু আছে পি বিন্দু। এই পি বিন্দুটা এ এবং বি কে কিভাবে সেট করতেছে, খণ্ডিত করতেছে 2:3 অনুপাতে। 2:3। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করো। সেটাকে আমরা পারবো? অবশ্যই পারা যাবে, কারণ আমরা দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার মধ্যবর্তী অন্তর্বিভক্তকারী বিন্দু যে অনুপাতে বিভক্ত করে সেটা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম। তখন আমরা সূত্র ব্যবহার করব কি, এইটা আছে M1, এইটা M2, x1 y1 x2 y2। সেখানে আমরা ওই 2:3 মধ্যে বিভক্তকারী বিন্দু সে সূত্রটা দেখো তোমাদের স্মরণ করাই দিই। বিভক্তকারী বিন্দুর ভুজ ইকুয়াল টু M1 x2 প্লাস M2 x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এবং কোটি সে সূত্র শেখা দিয়েছিলাম, কোটি ইকুয়াল টু M1 y2 প্লাস M2 y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে পি বিন্দুটা যদি তাকে 2:3 অনুপাতে বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য এইটা হচ্ছে M1, এইটা হচ্ছে M2, এইটা x1 y1 x2 y2 ব্যবহার করে আমরা অবশ্যই সেই 2:3 অনুপাতে অন্তঃস্থিত বিভক্তকারী বিন্দুর ভুজকোটি বের করে নেবে এই সূত্র দ্বারা। এবার আসো আরেকটু বিষয়টা আলোচনা করি, সময় খুব কম। যদি বলা হয় এই রেখা দ্বারা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা অঙ্ক দিয়ে একটা তথ্য নিয়ে দেখো আমরা কত রকম সমস্যার সমাধান করতে পারতেছি। তোমাদের এখানে একটু ভালো করে একবার শিখে নিতে পারলে তোমরা নিজেরা প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারবে। এইখান থেকে এই বিন্দুর স্থানাঙ্ক ছিল 5/4, 0। তাহলে এ বিন্দু এবং বি বিন্দু এই মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি কোনো বর্গের একটা বাহু হয় সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দ্যাট মিনস আর একটু বেশি চলে যাবে, এরকম একটা বর্গক্ষেত্র। তাহলে এটা বর্গক্ষেত্রের একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, বর্গক্ষেত্রের যে কোনো বাহুর দৈর্ঘ্যকে সেই বাহু দ্বারা গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। দ্যাট মিনস এ বি দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারলে এই দৈর্ঘ্যকে বর্গ করলেই এ বি বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যে বর্গের বাহু সেই বর্গের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। দ্যাট ইজ দূরত্ব বা দৈর্ঘ্য এ বি
এইটা নির্ণয় করবো কীভাবে? রুট ওভার ভুজদ্বয়ের অন্তর্হল স্কয়ার, এই ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ, এই সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারি। করলে সেই এ বি স্কোয়ারই হবে ওই বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি জাপবতার বর্গ। একইভাবে আমরা একটু লক্ষ্য করো, এইটা কিন্তু একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটাকে যদি অন্যভাবে একটু লক্ষ্য করি দেখতে পাবো ওর থেকে এ পর্যন্ত দূরত্বটা হচ্ছে 5/4, আবার ওর থেকে বি পর্যন্ত এই দূরত্বটা কত? 5/3। এখন ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পারি। পিথাগোরাসের উপপাদ্য কি? আমাদের এই এ বির বর্গের ক্ষেত্রফলটা, এই বাহুর বর্গের দৈর্ঘ্যের বর্গটা নির্ণয় করতে পারবো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। দ্যাট ইজ পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। দ্যাট ইজ এ বি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। নিশ্চয় তোমরা শিখেছ। তাহলে এ বি স্কোয়ারই তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ও এর সমান কত? 5/4 স্কোয়ার প্লাস ও বি 5/3, 3 না 6 ছিল? 3। তাহলে 25/16 প্লাস 25/9, এই দুটোর যোগফল। এটা তোমরা করে নিতে পারবে। এটাই হবে এই বাহুরটা দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যা হোক, সময় শেষ। আশা করি আজকের ক্লাসে তোমরা যতটুকু শিখেছো এখানে সমস্যা থাকার কথা না, এবং এই জাতীয় তথ্যগুলো নিয়ে তোমাদের গণিত বইয়ের এই জাতীয় সমস্যাবলীর সমাধান তোমরা বাসায় করবে। কোথাও কোনো সমস্যা হলে পরবর্তী ক্লাসে আবার দেখে নেবে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে লেকচার এখানে শেষ করছি। এই করোনার কঠিনতম পরিস্থিতিতে তোমরা অবশ্যই তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ।